র্যাব বিলুপ্ত করার দাবি ও ডিজিএফআই নিয়ে কি হবে? নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের এলিট ফোর্স র্যাব বিলুপ্ত করার দাবি জানিয়েছেন। মানবাধিকার সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে র্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এই চিঠি সংস্থাটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে। র্যাব প্রতিষ্ঠার পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাবকে অভিযুক্ত করা হয়েছে। র্যাবের পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ আছে। তবে র্যাবের তুলনায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর কর্মকাণ্ড আরও বেশি ধরাছোঁয়ার বাইরে এবং অপ্রকাশ্য। ডিজিএফআই নিয়ে বিস্তর অভিযোগ অনেকের মুখে মুখে থাকলেও সেগুলো নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পায়নি। এছাড়াও বহু মানুষকে গুম করা কিংবা বছরের পর বছর ধরে গোপন বন্দিশালায় আটকের বিষয়টি সবার চোখের সামনে আসে শেখ হাসিনার পতন ও দেশ থেকে পালিয়ে যাবার পরে। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা কিছু ব্যক্তির পরিবারের সদস্য ঢাকা সেনানিবাসের ভেতরে ডিজিএফআই এর অফিসের সামনে জড়ো হয়। তাদের অভিযোগ ব্যক্তিরা ডিজিএফআই এর কাছে বন্দী রয়েছে। এরপর ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে অন্তত ৩ জনকে পাওয়া যায় যারা ৫ থেকে ৮ বছর পর্যন্ত নিখোঁজ ছিলেন। র্যাব বিলুপ্ত করা প্রয়োজন, এ বিষয়টি নিয়ে দুই ধরনের মতামত কিংবা দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। মানবাধিকার কর্মীরা মনে করেন র্যাব বিলুপ্ত করার কোনো বিকল্প নেই। তবে সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন র্যাব বিলুপ্ত না করে সেটি সংস্কার করা জরুরি এবং এই বাহিনীকে যাতে ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহার না করা যায় সেটি নিশ্চিত করা জরুরি। উল্লেখ্য, র্যাব পুলিশের অধীনে একটি বাহিনী হলেও এর কর্মকর্তাদের বড় অংশ আসেন বিভিন্ন সামরিক বাহিনী থেকে। মানবাধিকার কর্মীরা বলছেন র্যাবের বহু কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের গুরুতর অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা আছে। এর বেশ কিছু আদালতে প্রমাণও হয়েছে। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলছেন সার্বিকভাবে র্যাবের ইমেজ এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে সেখান থেকে র্যাবকে টেনে তোলা মুশকিল। র্যাব বর্তমানে যেভাবে কাজ করছে এভাবে একটা বাহিনী পরিচালনার সুযোগ নেই। তাদের ইমিডিয়েট বিলুপ্ত করা দরকার, কারণ তারা সমাজে একটা ভীতিকর অবস্থা তৈরি করছে। নূর খান মনে করেন পুলিশকে সাজিয়ে দক্ষতা বাড়ালে এলিট ফোর্সের কোনো প্রয়োজন নেই। এছাড়াও বাহিনী হিসাবে র্যাবের সবচেয়ে সমালোচনার মুখে পড়েছে তথাকথিত ক্রসফায়ারের কারণে। বাংলাদেশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের হতাহতের ঘটনা ঘটেছে। তবে র্যাবের সঙ্গে ক্রসফায়ার যেন একসময় অনেকটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। র্যাবের কর্মকাণ্ড তখন থেকেই বিদেশিদের নজরে আসতে থাকে। র্যাব গঠনের 2 বছরের মাথায় ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটনে যে তার বার্তা পাঠিয়েছিলেন সেখানে এই চিত্র ফুটে ওঠে। মার্কিন তার বার্তায় বলা হয়েছিল র্যাবের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হচ্ছে ক্রসফায়ার নামের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছাড়াও র্যাবের বিরুদ্ধে ঘুষ, চাঁদা নেওয়া কিংবা অন্যের হয়ে জমি দখল করার মতো নানা অভিযোগও দানা বাঁধতে থাকে। এছাড়াও র্যাবের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ আসে সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের তুলে নেওয়া। বিশেষ করে 2014 সাল এবং 2018 সালের নির্বাচনের আগে ও পরে এ ধরনের ঘটনার বেশ কিছু অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছিল। অনেকটা আকস্মিকভাবে 2021 সালের 10 ডিসেম্বর আমেরিকার দিক থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় র্যাব বাহিনী এবং এর 6 জন কর্মকর্তার ওপর। সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মনিরুজ্জামান বলেন র্যাব যেসব কাজ করছিল সেগুলো কিছুটা করছিল নিজেরা ব্যক্তিগত উদ্যোগে এবং বেশি কাজ করছিল রাজনৈতিক নেতৃত্বের আদেশ পালনের জন্য। অনেকে মনে করছেন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে শুধু বাহিনী বিলুপ্ত করে নতুন বাহিনী তৈরি করে কোনো লাভ হবে না। ওপর থেকে নির্দেশ দিয়ে এগুলোকে নষ্ট করা হয়, বলছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম, যিনি বিজেপির মহাপরিচালক ছিলেন। তবে র্যাবের সংস্কার করার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন। তার মতে র্যাব কাউন্টার টেরোরিজম ফোর্স হিসেবে থাকতে হবে। বাহিনী বিলুপ্তির উদাহরণ। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বাহিনী বিলুপ্ত হবার উদাহরণ রয়েছে বাংলাদেশে।
1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রক্ষী বাহিনীকে বিলুপ্ত করা হয়েছে। রক্ষী বাহিনীর বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল। সামরিক গোয়েন্দা সংস্থা রাজনীতিতে জড়িয়ে পড়ার ঘটনা উন্নত বিশ্বে দেখা না গেলেও বাংলাদেশের মতো দেশগুলোতে সেটি অনেকটা ওপেন সিক্রেট বিষয়। এ ধরনের উদাহরণ দেখা যায় পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর ক্ষেত্রে। দশকের পর দশক ধরে আইএসআই পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে এবং যখন যে ক্ষমতায় ছিল তাদের দ্বারা ব্যবহৃত হয়েছে। পাকিস্তানের রাজনীতিবিদদের ক্ষমতা থেকে উৎখাত করা এবং নানা দমন-পীড়নের জন্য আইএসআইকে অভিযুক্ত করা হয়। এছাড়াও এমন প্রেক্ষাপটে 2008 সালে আইএসআই রাজনৈতিক শাখা বিলুপ্ত করে দেশটির সরকার। পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি তখন বলছিলেন, আইএসআই একটি মূল্যবান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এখন থেকে তারা শুধু সন্ত্রাস বিরোধী কাজ মনোনিবেশ করবে। আমাদের পেজটিতে ফলো, লাইক, কমেন্টস এবং শেয়ার করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।